Hello, this is Nupur Hassan and welcome back to my regular podcast Social Celeb. আজকে আমাদের সোশ্যাল সেলেবে এমন একজন অতিথি আছেন যিনি গল্প বলেন কথায় নয়, যিনি গল্প বলেন ক্যামেরায়, গল্প বলেন আলোতে কিংবা ফ্রেমে। তিনি একজন সেলিব্রিটি সিনেমাটোগ্রাফার। হি ইজ নান আদার দ্যান তাহসিন রহমান। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। প্রথমেই জানতে চাচ্ছি যে কিছুদিন আগেই তুফানের বেগ শেষ না হতে হতেই তাণ্ডবীয় একটা ঝড় তুলে ফেললেন সবার মনে, কেমন লাগছে? দর্শকদের রেসপন্স সো ফার সো গুড, সো অবশ্যই খুবই ভালো লাগছে এবং পরপর দুটি ভালো কাজের সাথে যুক্ত হতে পারে খুবই ভালো লাগছে। মানে মানুষ অনেক স্ট্রাগল করে মুভিতে, তারপরে অনেক পরিচিতি পায়, তারপরেও দেখা যায় যে সিনেমাটোগ্রাফার হিসেবে আমরা খুব কম মানুষদেরই চিনি যারা জ্ঞানীগুণী আছেন, কিন্তু আপনি কিন্তু বলা যায় সেলিব্রিটি সিনেমাটোগ্রাফার। সবাই এক কথায় তাহসিন রহমান বলতে ভক্ত। এই ব্যাপারটাকে কিভাবে এনজয় করছেন? সেলিব্রিটি শব্দটা ওভাবে আমি গ্লোরিফাই করতে চাই না, এটা আমাদের রেগুলার একটা কাজ। আর যেহেতু আই উইল কনসিডার মাইসেলফ লাকি যে আমি যাদের সাথে কাজ করি তারা এরকম ভালো কাজের অপরচুনিটি আমাকে দেয়, সো ডেফিনেটলি এটা একটা ভেরি গুড ফিলিং টু বি। আচ্ছা, আপনি কি ছোটবেলা থেকে সিনেমাটোগ্রাফার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত দেখতে চেয়েছিলেন? না, সেরকম কিছু কখনোই প্ল্যানে ছিল না। আমার যতটুকু জানা আপনি এনএসইউ থেকে সিএসসি তে পড়েছেন। জি। তো এরকম অনেকেই আছে যারা অন্য ডিপার্টমেন্টে পড়াশোনা করে কিন্তু তাদের শখের জায়গা ডিফারেন্ট। তো আপনি তখন কিভাবে ডিসিশন নিলেন যে না, আপনি আসলে সিনেমাটোগ্রাফিতে আপনার ক্যারিয়ারটা দেখতে চান? গল্পটা বেশ লম্বা। এটা শুরু হয় যখন নর্থ সাউথে আমি ফটোগ্রাফি ক্লাবে ছবি তোলা শুরু করি, তখন থেকেই এই আলোর জগতের সাথে আমার পরিচয়। তো এই ফটোগ্রাফি করতে করতে এক সময় বিভিন্ন এক্সিবিশনে যাই, বিভিন্ন ফটোগ্রাফারের সাথে দেখা হয়। কখনো ওভাবে ভিডিওগ্রাফারদের সাথে অথবা সিনেমাটোগ্রাফারদের সাথে ওখানে দেখা হতো না। সো একটা পর্যায়ে যখন একটা প্রোগ্রামের থ্রুতে আমি অ্যাডভার্টাইজিং ওয়ার্ল্ডের সাথে পরিচিত হতে শুরু করলাম। সো এই অ্যাডভার্টাইজিং ওয়ার্ল্ডে আসলে আবিষ্কার করলাম যে সিনেমাটোগ্রাফার নামে একজন ব্যক্তি আছেন যিনি আসলে ডিরেক্টরের যে চাহিদা, ডিরেক্টরের যে ব্রিফ, সেটাকে উনি চিত্রায়িত করতে সহায়তা করেন। সো সেই প্রসেসের থ্রুতেই আসলে এই সিনেমাটোগ্রাফি জগতে আসা। তখন যখন এই জগতে পা দিলেন, পরিবারের রিয়াকশন কি ছিল? ডেফিনেটলি পরিবার শুরুতেই এটাকে খুব একটা ভালো চোখে দেখেনি, বাট আমি লাকি ইন আ সেলফ যে আমার বাবা মা অলওয়েজই আমাকে ওইভাবে সাপোর্ট যদি নাও করে থাকেন কখনো আমাকে ডিনাই করেননি যে এটা করা যাবে না, এটা তুমি করো না, এটা করলে তোমার ফিউচার নেই। বাংলায় যেটা যদি বলতে হয় তাহলে একটা মৌন সম্মতি অবশ্যই ছিল। তো এই জন্যই আসলে এই ক্যারিয়ার পার্সু করতে পেরেছি আমি। আপনি যখন স্টুডেন্ট ছিলেন তখন আপনার পার্সোনাল গোলগুলো কী ছিল? আমি শিওর অনেকেই আছে যারা ফটোগ্রাফি বা যে কোনো সৃজনশীল কিছুতে ইন্টারেস্ট থাকে, বাট ওদের ডিপার্টমেন্ট অন্য হওয়ার কারণে, পারিবারিক যে কোনো কারণেই ওরা আসলে ওই জায়গাটায় পৌঁছাতে পারে না। সো আপনার কী কী গোলের কারণে আপনি আসলে মনে করেন যে আপনি এখন এই জায়গায় আসতে পেরেছেন? ওটা যদি বলতে হয় তাহলে আমি বলবো যে ডেডিকেশন। মানে আই ওয়াজ ভেরি ডেডিকেটেড টু অ্যাচিভ হোয়াট আই ওয়ান্টেড। সো এই ডেডিকেশনটা আর ফলোয়িং দ্য প্যাশন, আর কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে আপনাকে লাকিও হতে হবে, না হলে আসলে ওই জায়গায় পৌঁছানোটা খুবই ডিফিকাল্ট। আপনার কি ভয় লাগেনি যে যেহেতু আপনি অলরেডি একটা সাবজেক্টে পড়াশোনা করছিলেন অ্যান্ড সেখান থেকে এমন একটা জায়গায় আপনি আসতে চাচ্ছিলেন যে জায়গাটা বলা যায় নিজের ক্যারিয়ার করাটা খুব রিস্কি, সবাই আসলে সেইভাবে সফল হতে পারে না, তো এই ভয়টা কি আপনার মধ্যে কাজ করেনি? না, ওই আনসার্টিনিটি অবশ্যই ছিল, সবসময় ছিল। আর ফিল্ম মেকিং এমন একটা লাইন যেখানে আনসার্টিনিটি আপনার নিত্যদিনের সঙ্গী। মানে আই স্টিল ডোন্ট নো ওয়েন মাই নেক্সট পেচেক ইজ গোনা কাম ফ্রম। সো ওই আনসার্টিনিটি, ওটাকে আসলে বিলিভ করতে প্রথমে একটু সমস্যা হয়। প্রথম কয়েক বছর এই স্ট্রাগলটার মধ্যে সব ফিল্ম মেকারদেরই যেতে হয়। তারপরে আই থিঙ্ক ওটা একটা অভ্যাসে পরিণত হয় এবং এটা একটা নতুন চ্যালেঞ্জ আর কি। তার মানে আপনি আসলে চর্চার মধ্যেই ছিলেন, কিন্তু আমরা জানি পরবর্তীতে আপনি সিডনি ইউনিভার্সিটি থেকে মুভিং ইমেজে মাস্টার্স করেছেন। এই সিদ্ধান্তটা কেন নেওয়া? এই সিদ্ধান্ত নেওয়া, বাংলাদেশে অনেকদিন ধরে কাজ করছিলাম, কিন্তু আমার মনে হয়েছে যেহেতু বাংলাদেশে আমাদের ওরকম কোনো ইনস্টিটিউশনাল, আমি যখনকার কথা বলছি তখন ওরকম ইনস্টিটিউশনাল কোনো ছিল না যেটা আমাদেরকে সাপোর্ট করে টু বি আ প্রফেশনাল। আমাদের যারাই বড় বড় সিনেমাটোগ্রাফার আছেন, যারাই ফিল্ম মেকার আছেন, তারাই
ইদার বাইরে থেকে পড়ে এসেছেন অর হচ্ছে গিয়ে সেলফ টট। সো আমার মনে হয়েছে যেহেতু আমার অপরচুনিটিস ছিল সেহেতু আমার বাইরে একটু এক্সপ্লোর করা উচিত। সো সেই শখ থেকেই আসলে বাইরে যাওয়া। সেইটা আপনার সেইখানে যাওয়ার পরে সেই জায়গায় আপনার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স ছিল সেটা আপনার চিত্রগ্রহণে কতটুকু হেল্প করেছে বলে আপনি মনে করেন? ডেফিনেটলি বাইরে পড়তে যাওয়া এবং বাইরের ক্রুদের সাথে কাজ করা ইটস আ ম্যাসিভ এক্সপিরিয়েন্স। সিনেমাটোগ্রাফি শুধু আসলে যে চিত্রগ্রহণ তা কিন্তু না, এটার পিপল ম্যানেজমেন্ট, বিভিন্ন দেশের মানুষের সাথে ওঠা বসা, এটাও একটা সিনেমাটোগ্রাফির একটা হিউজ পার্ট। এটা ধরেন ওভাবে বোঝা যায় না, বাট এটাও আমাদের লাগে। সো সেই সব ক্ষেত্রে মানে যদিও টেকনিক্যালি খুব একটা হেল্প কোনো ফিল্ম স্কুলই ওভাবে করে না, বাট এই জিনিসগুলো নিজেকে মেনটেন করা, নিজেকে বিভিন্ন ক্রুর সাথে অ্যাডাপ্ট করা, সো সেটাও ভালোই কাজে দিয়েছে। অস্ট্রেলিয়ার কোনো সংস্কৃতি বা সেই জায়গার যে পরিবেশ, যেহেতু সেখানে আপনি ছিলেন অনেক দিন, সেটা কি আপনার কাজে প্রভাব ফেলেছে? এটা কি ভিজিবল আপনার কি মনে হয়? ওই রকমভাবে হয়তো ভিজিবল না, বাট ডেফিনেটলি কোনো না কোনো জায়গায় তো প্রভাব তো ফেলে। আপনার প্রথম কাজ কবে ছিল? প্রথম কাজ যদি বলতে হয় তাহলে বিজ্ঞাপন অ্যান্ড ডকুমেন্টারি ছিল প্রথম কাজ। প্রথম প্রকাশিত কাজ আমার মনে হয় নওশিন আর রাকার সাথে করা একটা সানসিল্কের বিজ্ঞাপন, সেটা ফেসবুকের জন্য সে সময় করা হয়েছিল। আর দেশে ফিরে আসার পরে আপনি সিনেমাটোগ্রাফার হিসেবে কি কাজ করেছেন? দেশে ফিরে আসার পরে প্রথম কাজ বিজ্ঞাপন দিয়েই শুরু। আদনান আল রাজীবের একটা এয়ারটেলের বিজ্ঞাপন ছিল। সিনেমাটোগ্রাফিতে একটা ব্যাপার আছে যে দেখে দেখে শেখা, এই জায়গায় দেখে দেখে শেখা বলতে আসলে আপনি কি বুঝেন? দেখে শেখা বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে গিয়ে অবজারভেশন। সো অ্যাজ এ সিনেমাটোগ্রাফার আপনাকে অলওয়েজই অবজার্ভ করতে হবে যে আসলে লাইটিংটা কিভাবে হচ্ছে বা সেট কিভাবে রান হচ্ছে, ক্যামেরা অ্যাঙ্গেলস কি, ক্যামেরা কিভাবে মুভ করছে। সো পৃথিবীতে আমি বিশ্বাস করি প্রত্যেকটা সিনেমাটোগ্রাফারই অবজার্ভ করেই শেখেন। সো ইদার নিজের কাজ অবজার্ভ করে শেখেন অর মানুষের কাজ অবজার্ভ করে শেখেন। সো এই অবজারভেশনটাকে আসলে দেখে শেখা। আপনার যেহেতু শুরুটা বিজ্ঞাপন দিয়ে, আমরা জানি আপনি 300টারও বেশি বিজ্ঞাপন অলরেডি করে ফেলেছেন, তো বিজ্ঞাপনে তো সময় সীমিত থাকে, সেই সীমিত সময়ে গল্পটা তুলে ধরতে কীরকম চ্যালেঞ্জ আসলে পোহাতে হয়? এক একটা বিজ্ঞাপনের চ্যালেঞ্জ আসলে এক এক রকম। বিউটি কমার্শিয়ালের চ্যালেঞ্জ যেরকম লাইটিংয়ে, আপনার টেলকো বা অন্য কমার্শিয়ালে যেরকম ক্যামেরা মুভমেন্টে। সো বিজ্ঞাপনের চ্যালেঞ্জ ডিপেন্ড করে স্টোরির উপর, ক্লায়েন্টদের উপর, যেই ব্র্যান্ড নিয়ে কাজ করছি সেটার উপর। মুভিতে আমরা জানি অনেক সময় পান আপনার একটা গল্প এস্টাবলিশ করতে। এমন অনেক বিজ্ঞাপন আছে যেটা এখন পর্যন্ত দর্শকের হৃদয়ে থেকে গিয়েছে, বিকজ তাদের স্টোরি টেলিংটা খুব দারুণ ছিল। তো সেই জায়গায় আসলে চ্যালেঞ্জটা কি বেশি মুভির থেকে নাকি কম? দুইটার চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি দুরকম। সো বিজ্ঞাপনে যেরকম আপনাকে অল্প সময়ের মধ্যে ওই পুরো গল্পটা বলে দিতে হবে, আবার কিছু কিছু বিজ্ঞাপন যেরকম দর্শককে ছোঁয়, আবার ক্লায়েন্টের যে চাহিদা সেটাও কিন্তু পূরণ করতে হয়। ওটা পূরণ করাটাই বিজ্ঞাপনের আমি মনে করি প্রথম এবং প্রধান কাজ। আর তার সাথে যদি দর্শককে সার্ভ করতে পারে সেটা তো তাহলে তো খুবই ভালো হয়। আপনার প্রথম কোন বিজ্ঞাপনটা আপনার মনে হয় আপনার ক্যারিয়ারের মোড়টাকে কিছুটা ঘুরিয়েছে? ওই রকম করে তো আসলে বিজ্ঞাপন নাই। আই থিঙ্ক কিছু কালেকটিভ বিজ্ঞাপন পরপর করাতে ওই মানে এই বিজ্ঞাপন জগতের মানুষের কাছে আমার পরিচিতি পেয়েছি আমি, আর ধারণা। এই যে 2 মিনিট থেকে 2 ঘন্টার যাত্রা বিজ্ঞাপন থেকে সিনেমায়, সো কি মনে হয় এটা আসলে বিজ্ঞাপনের কাজ করাটা আপনার সিনেমায়, এখন আমরা যে তাণ্ডব দেখছি, আমরা তুফান দেখেছি, সেটা কতখানি ইফেক্ট ফেলেছে? এটা আমি মনে করি অনেকটা ইফেক্ট পড়ে, কারণ হচ্ছে বিজ্ঞাপন এমন একটা মাধ্যম যেখানে আমরা ফাইনেস্ট ক্রু, ফাইনেস্ট ক্যামেরা, সব কিছুর বিজ্ঞাপনে যেহেতু একটু বাজেট বেশি থাকে সেহেতু আমরা এক্সপ্লোর করার অনেক সুযোগ পাই। সো এই এক্সপ্লোরেশনই আসলে পরবর্তীকালে আপনাকে লং টার্মের স্টোরি টেলিং এবং ওই ইমেজ কোয়ালিটি মেনটেন করতে আপনাকে সহযোগিতা করে। বিজ্ঞাপনের বাইরে যদি আমরা ফিকশনে চলে আসি, আপনার প্রথম ফিকশন কোনটা, সেটাই কিভাবে আপনার জড়িত হওয়া হলো? সেটাও একটা মজার স্টোরি। আমার প্রথম ফিকশন আই থিঙ্ক ঢাকা মেট্রো, অমিতাভ ভাইয়ের সাথে। অমিতাভ ভাইয়ের সাথে আমি প্রথম থেকেই বিজ্ঞাপনে অনেক কাজ করেছি এবং তারও আগে
আমি মোর্শেদ বিপুলের সাথে যখন অ্যাসিস্ট করতাম তখনই অমিতাভ ভাইয়ের সাথে আমার পরিচয়। সো ফিল্ম স্কুলে যাওয়ার ঠিক আগে আমি ঢাকা মেট্রোর কাজ শুরু করি এবং মাঝামাঝি এসে কাজটা শেষ হয়। শুটিংয়ে আপনি বিজ্ঞাপন, ওয়েব, ফিল্ম 3 জায়গায় সমান দাপটে কাজ করে যাচ্ছেন। আপনার কি মনে হয় কোন জায়গায় ক্রিয়েটিভিটির জায়গাটা আর্টিস্টরা বা ক্যামেরার বাইরের মানুষরা বেশি পায়? আবার আমি বলবো যে এটা ডিপেন্ড করে আসলে প্রজেক্টের উপর। অনেক বিজ্ঞাপন অনেকভাবে আপনাকে অনেক রকম চ্যালেঞ্জ ছুড়ে দেবে এবং অনেক রকমের কোয়েশ্চেন আপনাকে জাগাবে। আবার অনেক ফিল্ম আছে যে ভেরি ফরম্যাটেড ফিল্ম, সো সেটার বাইরে আপনি যেতে পারবেন না। আবার ফিল্মে কিছু অংশ থাকে একদমই ওপেন এন্ডেড, যেটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কিভাবে ফিল্ম করতে চান। ওয়েবে দেখেছি আপনি ডিফারেন্ট জনরার কাজ করছেন। আপনি বুলি করেছেন, মাইনকার চিপাই করেছেন, সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি করেছেন, প্যাট কাটা শয়ের মতো হরর ওয়েবও করেছেন। কিন্তু ডিফারেন্ট জনরা, এখানে ভিজুয়াল ন্যারেশনটা আপনি ঠিক কিভাবে আলাদা করছেন, একটার থেকে একটা আলাদা করতে হচ্ছে? ভিজুয়াল ন্যারেশন ডিপেন্ড করে আসলে স্টোরির উপরে। যেই স্টোরির ডিমান্ড যেরকম সেইটার আসলে চিত্রগ্রহণ ওরকমই হবে। যেমন আমি যদি বলির কথা, বলি ছিল কুয়াকাটাতে, পুরোপুরি শ্যুট করা কুয়াকাটাতে, একদম খুবই রিমোট, যেখানে আপনার একটা লোকেশন থেকে একটা লোকেশনে যেতেই সময় লাগতো 1 থেকে 1.5 ঘন্টা এবং বাইকে করে যেতে হতো। তো সেইখানকার স্টোরি টেলিং কিন্তু ওই জায়গা ফ্রেন্ডলি হতে হবে, যে ওরকম হিউজ লাইটিং সেট আপ থাকবে না, ভেরি নেচার ফ্রেন্ডলি হতে হবে। আবার সামথিং লাইক ক্যান অটোবায়োগ্রাফি করা হচ্ছে গিয়ে অলমোস্ট একটি ফ্ল্যাটের মধ্যে, মেইন শ্যুট হয় একটি ফ্ল্যাটের মধ্যে। সো ওইটার আয়োজন একরকম। তারপর আরেকটা ওয়েব ফিল্ম সিরিজ আমরা করেছিলাম ব্ল্যাক মানি। সো ব্ল্যাক মানি ওটাও হচ্ছে কি একটা ফুল সেটের মতো একটা বানানো। সো এক একটা ইসের চ্যালেঞ্জ কিন্তু এক এক রকম। সো ওই স্ক্রিপ্টের উপরেই ডিপেন্ড করে আপনার ওই ডিফারেন্সিয়েটটা হয়। এই ভিজুয়াল ন্যারেশন তৈরি করতে এই কাজগুলোর মধ্যে কোনটা আপনার মনে হচ্ছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে? চ্যালেঞ্জিং আমি বলবো তাহলে পেট কাটা শহর কথা, কারণ পেট কাটা শহর প্রত্যেকটা এপিসোড ছিল ডিফারেন্ট। যদি ফ্ল্যাটের মধ্যে হয়, আরেকটা ছিল খুবই রিমোট একটা জায়গায়। আর নুহা সুমন ইজ অলওয়েজ আ ভেরি ট্যালেন্টেড ফিল্ম মেকার। সো ওর ন্যারেশনগুলো এত ভালো লেখা থাকে, সো এটা অলওয়েজই একটা চ্যালেঞ্জিং বিষয় যে এটাকে চিত্রায়িত করা কতটুকু কাছাকাছি আমি যেতে পারছি যে এই স্ক্রিপ্টেড। সো আমি বলবো যে পেট কাটা শো ওয়াজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং। মানে আমরা জানি আপনি পেট কাটা শোয়ের জন্য আপনি পুরস্কারও পেয়েছেন। সো এই পুরস্কার পাওয়ার পরে কি আপনার কি চাপটা আরও বেড়ে গিয়েছিল কাজের প্রতি? আপনার চাপ বেড়ে যাওয়া আমি ঠিক বলবো না, পুরস্কার পাওয়া ডেফিনেটলি এটা ইন্সপায়ার করে ভবিষ্যতে বড় বড় কাজ করার জন্য। আমাদের হরর জনরায় দর্শক কিন্তু বলা যায় খুব কম, কিন্তু সেখানে পেট কাটা শো ডিফারেন্ট। এই যে ডিফারেন্ট একটা গল্প আপনি নিজের চোখে তুলে ধরেছেন, এইটার অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতেন। পেট কাটা শোর আমি আগে বললাম যে নুহাসের স্ক্রিপ্ট যখন আমরা পড়ি তখন এটা একদমই গল্পের বইয়ের মতো, এবং আপনি চিত্রায়িত করতে পারবেন যে আচ্ছা জিনিসটা মনে হয় এভাবেই দেখতে। অ্যান্ড হি ইজ ভেরি ওয়ারিড অ্যাবাউট হিজ ডিটেলস। সো ভূতটা কেমন হবে, লাইটিংটা কীরকম হবে, সো ওটার খুব ভালো ডিটেইলিং নুহাসের কাছ থেকে এক্সপেক্ট করা যায় প্রত্যেকবারই। তো চ্যালেঞ্জ যদি বলতে চাই তাহলে একটা গল্পে ছিল যে আমাদেরকে একটা ডিফারেন্ট দ্বীপের মতো একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখানে আপনার একটা ডিফারেন্ট ট্রাইব বাস করে। তো ওটা আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম। কক্সবাজারের দিকে আমাদের একটা শ্যুট ছিল, তো কক্সবাজার থেকে আমরা রামুর দিকে যেতে আমরা অ্যাক্সিডেন্টালি ওই দ্বীপটা আবিষ্কার করি, যেখানে পানি ছিল আপনার অলমোস্ট হাঁটুর কাছাকাছি, বাট আমাদের নৌকা করে যেতে হয়েছে পুরো জায়গাটা। তো ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং আই থিঙ্ক ওই শ্যুটটাই ছিল। আচ্ছা, এইখানকার যে ভিজুয়াল রেফারেন্সটা সেটা আসলে কি কোথাও থেকে নেওয়া হয়েছে? ওভাবে তো আসলে পাওয়া যায় না রেফারেন্স, বাট আমাদের সবারই রেফারেন্সিং করার একটা প্রবণতা থাকে যে আমরা বিভিন্ন হরর মুভিজ দেখি, বিভিন্ন পিকচার্স দেখি, বিভিন্ন থেকে দেখি। সো ওইখান থেকে আসলে নেওয়া। আপনার লাইফে কোনো প্যারানরমাল এক্সপেরিয়েন্স আছে?
না, আমি বিশ্বাস করি না প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। আপনি বিশ্বাস না করার পরেও এত সুন্দরভাবে সেটা আপনার চোখের মাধ্যমে আমাদের কাছে ফুটিয়ে তুলেছেন, দ্যাটস রিয়েলি প্রেইজওয়ার্দি। আমরা চলে যাচ্ছি রায়হান রাফির কাছে। রায়হান রাফির সাথে আপনার প্রথম কাজ, আমি যদি ভুল না করি, ব্ল্যাক মানি। না, আমার প্রথম কাজ তুফান। তুফানের পরে ব্ল্যাক মানি শুট করা হয়েছে। আচ্ছা, তাহলে তুফানের অভিজ্ঞতা কেমন ছিল? রায়হান রাফির সাথে কি আগে থেকে পরিচয় ছিল নাকি সেখানেই পরিচয় হওয়া? রায়হান রাফির সাথে আমার পরিচয় তুফানেরও আরো 1 বছর আগে। 1 বছর আগে যেহেতু আমরা বিজ্ঞাপন জগতে কাজ করতাম, তা রায়হান রাফি অলওয়েজই আমাদেরকে ইন্সপায়ার করতেন যে আপনাদের সিনেমা করা উচিত, আপনাদের সিনেমাতে আপনাদের এই ক্যামেরার কারসাজি আমি আমার সিনেমাতে দেখতে চাই। তা সেই সময় থেকেই আসলে অনেক দিন কথা হওয়ার পরে যখন তুফান আসলো, তো তখন রায়হান রাফি বললো যে আপনাকে এটা করতে হবে, আপনি প্রস্তুতি নেওয়া শুরু করেন। সো এই তুফান থেকে আসলে শুরু। রাফি পরিচালক হিসেবে কেমন? আমি তো বলবো রাফি পরিচালক হিসেবে অসাধারণ। অসাধারণ ইন আ সেন্স যে একটা শব্দ আছে না, স্বপ্নবাজ। সো ওই শব্দটা আসলে আমি রাফির কাছ থেকে এটার পর্যাপ্ত পরিমাণ ব্যবহার আমি ওই শব্দটার পাই। কারণ হি অলওয়েজ ড্রিমস বিগ। ও ছোট করে কোনো কিছু ভাবতে পারে না, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম জিনিস ভাবাটা যে কতটা চ্যালেঞ্জিং, এটা ওর ছবি শুট করতে গিয়ে বোঝা যায়। তিনি একজন সিনেমাটোগ্রাফারের উপর কতটা ঠিক ভরসা করেন? এটা আসলে রাফি ঠিক মতো বলতে পারবে। বাট আমি আরেকটা জিনিস বলতে চাই যে ও যেটা করে ওটা আমাদেরকে কাজ করার পূর্ণ স্বাধীনতাটা দেয়। যে আমরা যেটা করতে চাই অথবা ও যেটা বলছে সেটা ঘটানোর জন্য যা যা দরকার, হি এনশোরস দ্যাট উই গেট অল দ্য থিংস। তুফান এবং তাণ্ডব দুটোই বিগ বাজেটের মুভি আমরা জানি, তো সেই জায়গায় আপনার চাপটা ঠিক কেমন ছিল? কি পরিমাণে প্রেশারের মধ্য দিয়ে যাওয়ার পরে আপনি ভিজুয়াল কোয়ালিটিটা ধরে রেখেছেন সেটা জানতে চাই। যে কোনো কাজেরই প্রেশার থাকে, বাট তুফান এবং তাণ্ডব দুটাতেই যেই প্রেশারটা কমন ছিল সেটা হচ্ছে টাইম কনস্ট্রেন্ট। যদিও অনেক দিন ধরে শ্যুট হওয়া ছবি, বাট যেহেতু ঈদের ছবি, সে ঈদের ছবির সবসময় একটা তাড়া থাকে যে ঈদের আগে শেষ করতে হবে। সো মেইন চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে ওই টাইমের মধ্যে এই জিনিসটা ঘটানো। দুটো ছবিতেই আপনি সাকিব খানের সাথে ছিলেন। সাকিব খানের সাথে আপনার ক্যামেরার পিছনের কেমিস্ট্রিটা কেমন? সাকিব ভাইয়ের ব্যাপারে যদি বলতে হয়, সাকিব ভাইয়ের সাথে আমার পরিচয় প্রথম তুফানের মিটিংয়ে। সো তখন থেকেই আমি, যেহেতু আমরা সিনেমাটোগ্রাফার, উই অবজার্ভ আ লট অফ থিংস, তা আমি প্রথম থেকেই দেখতাম উনি খুবই কোয়াইট মানুষ, উনি কথা খুবই কম বলেন, এবং আমার সাথে সেটে যখনই আসতেন তখনই হচ্ছে গিয়ে উনি দেখতেন যে আর জিজ্ঞেস করতেন যে কি কি ঘটবে, রাফির কাছ থেকে ব্রিফ নিতেন এবং সরাসরি সেটে গিয়ে ওটা করে আবার উনি চলে যেতেন। সো ওই তুফান থেকে তাণ্ডব এই একই সিকোয়েন্সেই উনি পুরাটা করেছেন আর কি, এবং অসম্ভব পরিশ্রমী একজন মানুষ। একজন আর্টিস্ট আর একজন সিনেমাটোগ্রাফারের ঠিক বোঝাপড়াটা কতখানি হওয়া জরুরি একটা ভালো ছবির জন্য? আমি মনে করি অনেকটাই জরুরি, কারণ যদি টেকনিক্যালি বলতে চাই তাহলে আমরা একটা সিন শুরুর আগে একটা ব্লকিং করি। সো ওই ব্লকিংয়ে আমরা চাই যে আমাদের আর্টিস্ট এই এই জায়গাতে দাঁড়াক অথবা বসুক অথবা এইভাবে ট্রাভেল করুক। তো সেইটা আমরা আর্টিস্টদের এক্সপ্লেন করি। এক্সপ্লেন করার পরে তখন আর্টিস্টরা ট্রাই করেন যে ওই পথটা মেনটেন করতে, তাহলে আমাদের ক্যামেরা অপারেশন বলেন, লাইটিং বলেন, সব কিছুতেই আমরা একটু অ্যাডভান্টেজ পাই এবং জিনিসটা দেখতেও ভালো হয়। সো এই ক্ষেত্রে যদি আর্টিস্ট এবং ক্যামেরাম্যানের বোঝাপড়াটা না থাকে তাহলে এটা কিন্তু সম্ভব না। সো সাকিব ভাইয়ের ক্ষেত্রে ওটা অলমোস্ট 100% উনি ওই মার্ক হিট করেন। আমরা যতদূর দেখেছি তুফানের আয়োজন বেশ ব্যাপক ছিল। এই জায়গায় আপনি ভিজুয়াল কন্ট্রোলটা কিভাবে আপনার হাতে রাখেন? কন্ট্রোল রাখা বলতে আসলে আমরা যতটুকু কন্ট্রোল করতে পারবো অতটুকুই কিন্তু দেখা যায়। সো ওর যতটুকু আমাদের এবিলিটি আছে, যতটুকু আমাদেরকে প্রোডাকশন সাপোর্ট করতে পারে, ঠিক ততটুকুই কিন্তু আমরা ফ্রেম করতে পারি, তার বেশি কিন্তু আসলে আমরা ফ্রেম করতে পারি না। তা এই ক্রেডিটটা আমি দিব হচ্ছে কি আমাদের প্রডিউসারদের এবং আমাদের প্রোডাকশন ডিজাইনারদের, যারা আমাদেরকে এইসব সেট বা এইসব সেট আপে আমাদেরকে এইসব সেট আপ অ্যাফোর্ড করতে পারেন। সো এইটার জন্যই আমাদের ফ্রেমস লুকস বিউটিফুল। এই সেট আপে আপনার নিজের ডিসিশন নেওয়ার স্বাধীনতাটা কতটুকু ছিল? অনেকটাই ছিল।
যে আমি আগে বলেছি যে রাফি এমন একজন ডিরেক্টর যে ও যাদের সাথে কাজ করে তাদেরকে পূর্ণ স্বাধীনতাটা দেয়। কোন লোকেশনে বা সেটআপে আপনার মনে হচ্ছে আপনি সবচেয়ে বেশি চ্যালেঞ্জের শিকার হয়েছেন? কোন ছবিতে? তুফানে আই থিঙ্ক ওয়ান টেক একটা অ্যাকশন সিকোয়েন্স ছিল একটা হসপিটালের মধ্যে, ওটাতে। সেটা কোথায় হয়েছিল? সেটা কলকাতার একটা লোকেশনে হয়েছিল। ওটা একটা পুরনো হসপিটাল, এখন অ্যাবান্ডেন্ট আছে। তো সেইটার 3 তলা জুড়ে একটা সেট হয়েছিল সেখানে। আরেকটি অ্যাকশন শট আছে যেটা আমি যতটুকু জানি শ্রীলঙ্কায় হয়েছিল। সেটা হ্যাঁ, তাণ্ডবের এন্ড সেটা আমি জানি যে রাত্রেবেলা আপনাদের শুটটা করতে হয়েছে। কেন 4 দিন ধরে রাত্রেবেলা কেন সেই ডিসিশনটা নেওয়া? কারণ আমরা একটা লাইটিং লুক অ্যাচিভ করতে চাচ্ছিলাম, আর ওই লোকেশনটাতে ডে লাইট লিক করে। সো ডে লাইটের লোকেশনটা দেখতে একরকম লাগে, রাতের বেলা লাইটিং করার পরে লোকেশনটা দেখতে আবার আরেক রকম লাগে। সো আমাদের ভিজুয়াল ট্রিটমেন্ট ওয়াইজ ওই রাতের বেলার লোকেশনটাই আমাদেরকে, রাতের বেলা যে লুকটা আমরা অ্যাচিভ করতে চাচ্ছিলাম ওটা সার্ভ করে হচ্ছে রাতের বেলা। ওই জন্য আমাদেরকে কষ্ট করে হলেও রাতের বেলায় শ্যুটটা করতে হয়েছে। এই যে রাতের বেলা শ্যুট করছেন, সিনেমাটোগ্রাফার, আর্টিস্ট সবাইকেই একটা প্রবলেম ফেস করতে হয় রাতের। সেই প্রবলেমগুলো বা সেই দিনগুলো কেমন ছিল? খুবই চ্যালেঞ্জিং ছিল, ইন আ সেন্স যে সবার স্লিপ স্কেজুয়াল চেঞ্জ হয়ে যায়। সবাইকে ঘুমিয়ে পড়তে হয়, এরকম হয়নি? কেউ ঘুমিয়ে পড়ছে? প্রথম দিকে একটু টায়ার্ড থাকে সবাই, বাট 2-1 দিন পরে যেটা হয় আপনার সাইকেল ওভাবে চেঞ্জ হয়ে যায়। সো তখন আর খুব একটা সমস্যা হয় না। আপনার অ্যাকশন দৃশ্যগুলো সবার মন কেড়ে নেয়। সো অ্যাকশন দৃশ্যগুলো করার সময় আপনি ঠিক কি কি জিনিস মাথায় রাখেন? অ্যাকশন দৃশ্যের মেইন যেই জিনিসটা সেটা হচ্ছে কি যে অ্যাকশন কোরিওগ্রাফটাকে ঠিকমতো বোঝা। সো অ্যাকশন কোরিওগ্রাফার যেটা বলেন সেটা ঠিকঠাক মতো ফলো করা। তাণ্ডব মুভি মুক্তির কিছুদিনের মাথায় সেটা পাইরেসির শিকার হয়। আপনি এটা নিয়ে বেশ সোচ্চার, আপনি ফেসবুকেও কথা বলেছেন। আপনার কি মনে হয় পাইরেসিটা কারা করছে এবং কেন হচ্ছে? পাইরেসি কেন হচ্ছে এটা বলতে গেলে আসলে একটু পিছনে ফিরে যেতে হবে, যে আমাদের দর্শকদের আসলে ওই অভ্যাসটাই নেই যে টাকা দিয়ে কোনো একটা এন্টারটেইনমেন্টের একটা কন্টেন্ট দেখা, এটার অভ্যাসটা অনেকটাই চলে গেছে। বাট আমি স্টিল থ্যাঙ্কফুল টু দ্য অডিয়েন্স যে পাইরেসি হওয়ার পরেও এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা হাউসফুল যাচ্ছে। সো কারা করেছে ওটা ডেফিনেটলি আমরা দেখছি যে কয়েকজন মানুষ গ্রেফতার হয়েছে। আই হোপ এটার বিচার ঠিক মতো হয়। আপনি যদি ম্যানেজমেন্টে থাকতেন তাহলে কিভাবে আসলে প্রিভেন্ট করতেন পাইরেসি যেন না হয়? সেটার জন্য আগে থেকে কি কি পদক্ষেপ আসলে নেওয়ার ছিল? এটা আসলে ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে। আমাদের প্রডিউসার আছেন শাহরিয়ার শাকিল, উনি প্রথম থেকেই খুবই সোচ্চার ছিলেন এ ব্যাপারে, এবং উনি চেষ্টা করেছেন যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা হওয়ার সাথে সাথে যে এটা যাতে প্রিভেন্ট করা যায়। আমরা আবার মুভিতে ফিরে আসি, এখানে আমরা অনেক হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন দেখতে পাই। তো আপনি আসলে ঠিক কি মেথোডোলজি ইউজ করেন? হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট এটাও সেই আবার ওই ডান্স কোরিওগ্রাফির মতোই, যে আগে কোনটা আসবে পরে কোনটা আসবে। সো হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটের মেইন জিনিসটা হচ্ছে গিয়ে প্রচুর হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট দেখে ওটা একটু অ্যানালাইজ করা যে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, পজ করে করে দেখা। আপনি বিজ্ঞাপন, ওয়েব, ফিল্মে সব জায়গায় আসলে সমান তালে কাজ করে যাচ্ছেন। আপনি যদি এখন পিছনে ফিরে তাকান তাহলে আসলে কি দেখতে পান? পেছনে ফিরে তাকালে আসলে ওভাবে, টু বি ভেরি অনেস্ট, আমি আসলে কখনো ভাবিনি আমি সিনেমাতে শ্যুট করবো অথবা সিনেমাতে ক্যামেরা চালাবে, এটা কখনো ভাবিনি। বিজ্ঞাপন যখন করছিলাম তখন মনে হচ্ছিল যে এটাই ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিডিয়াম। তো এটা আমার কাছে একটু অবাক লাগে যে এখন সিনেমাতে রেগুলার করতে হচ্ছে। আর সামনে যদি তাকান তাহলে একজন সিনেমাটোগ্রাফার হিসেবে আপনি আপনাকে কোথায় দেখতে চান? সামনে ডেফিনেটলি বাংলাদেশে যত ভালো কাজ হবে সেইগুলোর সাথে নিজেকে অ্যাসোসিয়েটেড দেখতে চাই। আপনার ভিশনে যদি একটা পারফেক্ট প্রজেক্ট থাকে তাহলে সেটা কেমন হবে? পারফেকশন ওভাবে বলতে কিছু নাই। আই থিঙ্ক যেই সময় যেই স্টোরিটা বেটার সার্ভ করে ওটাই সেই সময়ের জন্য পারফেক্ট স্টোরি।
একদম আমারও সেটা মনে হয়। আমি বেশ কিছুদিন আগে আমরা দেখলাম মেহজাবিন আদনানের বিয়ে, সেখানে ওয়েডিং যে একটা ভিডিও বের হয়েছে, সেখানে আপনি কোনো না কোনোভাবে কানেক্টেড, ইফ আই এম নট রং। সো ওই ভিডিও আইডিয়াটা আপনার মাথায় কিভাবে এসেছে, বা আপনি সেটার পিছনের গল্প যদি বলতেন। আমি ওভাবে কানেক্টেড না, ওটা যেহেতু আমাদের বন্ধু সবাই, সেহেতু আমি দেখছিলাম যে ওরা রিহার্স করছিল, এবং সামি, আমাদের যে সামি ডিরেক্টর, ও ওইটার মেইন কোরিওগ্রাফার ছিল, এবং ও কোরিওগ্রাফার মনে হয় ছিলেন সম্প্রীতি আপু আর রিন্তু ভাই, আর শ্যুট করছিল সামি। তা ওইখান থেকেই আমি দেখছিলাম যে ওরা কিভাবে করে, তো ওই বন্ধু হিসেবে যতটুকু করা যায়। ভাইরাল হয় যে ভিডিওটা আপনি করেছিলেন পেছন থেকে। না, ওটা আমি শুট করেছি, আর ভিডিওটা করছে হচ্ছে শামস। ওকে। আমাদের ইয়াং জেনারেশনে এখন অনেকেই সিনেমাটোগ্রাফি নিয়ে বেশ উৎসাহ প্রকাশ করছে। সো আপনি একজন সিনেমাটোগ্রাফার হিসেবে যখনই কোনো স্ক্রিপ্ট হাতে পান, তখন আসলে কি কি হোমওয়ার্ক করতে হয়, এটা নিয়ে যদি আমাদের ছোটখাটো একটা লেসন হয়ে যেত। প্রথমে যখনই স্ক্রিপ্ট পাই, তখনই প্রধান কাজ হচ্ছে গিয়ে স্ক্রিপ্টটা ঠিকমতো পড়া, স্ক্রিপ্টের ডিটেইলিং করা, স্ক্রিপ্টের যেই স্ক্রিপ্টটা বলতে চায় সেই স্টোরিটা ঠিকমতো বোঝা। তারপর যদি আমি ডাইসেকশনে যাই, তাহলে কি কি লোকেশন আছে, কয়টা ক্যারেক্টার আছে, কি টাইপের সিচুয়েশনে এই গল্পটা স্ট্যাবলিশড, অথবা কোনো টাইম ফ্রেম যদি থাকে, এটা যদি পিরিয়ড ড্রামা হয় তাহলে একরকম হবে, তাহলে মডার্ন টাইমসে হলে একরকম হবে। তারপর আরেকটা মেইন জিনিস সেটা হচ্ছে কি, যে ডিরেক্টরের সাথে কথা বলা, ডিরেক্টরের ভিশনটা জানা, যে উনি আসলে কিভাবে দেখছেন ছবিটাকে। উনি কি আসলে হোমমেড ভিডিওর মতো দেখতে চান, নাকি একদম ব্লকবাস্টারের মতোভাবে দেখতে চান। সো আসলে ভিশনটা কি। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে যে আইডিয়া থাকা যে ছবিটার অথবা ওই কন্টেন্টটার বাজেট কীরকম। সো আপনার প্ল্যানিংও কিন্তু ওই বাজেট অনুযায়ী হবে। আর তারপরে ডেফিনেটলি আমি পার্সোনালি যেটা করি, আমি ওই প্রচুর ইমেজ দেখার চেষ্টা করি। এটা যদি কোনো শহরের গল্প হয়, ওই শহরের চিত্র কীরকম, ওই শহরে কোনো ফটোগ্রাফার কোনো কাজ করছে কিনা, সেই ছবিগুলো দেখার চেষ্টা করি। ওই শহরের কোনো কন্টেন্ট আগে হয়েছে কিনা, অথবা ওই রিলেটেড কোনো ফিল্মস আছে কিনা, সেটা দেখার চেষ্টা করি। বিভিন্ন ফিল্মস থেকে লাইটিং প্যাটার্ন কীরকম হবে, আমি কীরকম লাইটিং প্যাটার্নের কাজ করতে চাই, সেরকম লাইটিং প্যাটার্নে আর কি হয়েছে আগে, সেগুলো দেখার চেষ্টা করি। সেগুলোর মধ্যে থেকেই আসলে শুরু করা হয়। তারপরে তো প্রিপারেশন ওয়াইজ লোকেশন রেকি আছে, তারপর আপনার ধরেন প্রোডাকশন ডিজাইনারের সাথে কথা বলা আছে, তারপর ফাইট থাকলে ফাইট, সেই গান থাকলে গান। তো এই সিরিয়ালি এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখতে হয়। আপনি বলছিলেন ডিরেক্টরের ভিশনটা বোঝা। ডিরেক্টরের ভিশন তো আমরা কথায় শুনি অথবা স্ক্রিপ্টের মাধ্যমে দেখি, সেইটাকে একটা ভিজুয়াল রূপদান করাটা আসলে ঠিক কিভাবে করে ওঠেন? এটা আমাদের কাছে খুব জাদুর মতো মনে হয়। আসলে এটা একটা প্র্যাকটিসই বলবো আমি, যে প্র্যাকটিস এবং একই সাথে লিমিটেশন। যে ও একটা ভিশন যখন বলে, সে তো আমাদের মাথায় একটা আইডিয়া থাকে যেটা আসলে এরকমই হবে, এবং আমাদের রিসোর্সেস অনুসারে যে ওই জিনিসটা কতটুকু আমরা অ্যাচিভ করতে পারবো, ওটার উপরেই ডিপেন্ড করে যে কতটুকু অ্যাচিভেবল হবে এই ভিশনের। অনেক ভালো লাগছে আপনার সাথে আড্ডা দিতে দিতে। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্টে, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার সেগমেন্ট। আপনাকে আমি কোশ্চেন করবো অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যান্সার ইট কুইকলি। ওকে, ফিল্ম নাকি ডিজিটাল? ফিল্ম। মর্নিং শ্যুট নাকি নাইট শ্যুট? নাইট শ্যুট। লাইটিং না ফ্রেমিং, কোনটা আগে ভাবেন? ফ্রেমিং। ও তাণ্ডব না তুফান, কোনটায় কাজ করা ছিল বেশি চ্যালেঞ্জিং? তাণ্ডব। কেন? টাইম কনস্ট্রেইন, এবং যেহেতু পুরোটা বাংলাদেশে শ্যুট হয়েছে, সেহেতু বাংলাদেশে আমরা সবসময় বলি যে অনেক কনস্ট্রেইনস আছে। সেই কনস্ট্রেইনসগুলোকে অ্যাচিভ করাটা একটা ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং কাজ, এবং মোস্ট স্যাটিসফাইংও অ্যাট দ্য সেম টাইম। তিনটা অ্যাডজেক্টিভ যেটা আপনার নিজের সিনেমাটোগ্রাফির স্টাইলকে ডিফাইন করে। তো কঠিন প্রশ্ন। আই থিঙ্ক সিম্পল। সিম্পল মানে কিপ ইট সিম্পল, আমার মোটো এটা আর কি। ড্রোন শট নাকি হ্যান্ডহেল্ড ক্যামেরা,
কোনটা বেশি ফিল দেয়? হ্যান্ডহেল্ড এনি ডে। হ্যান্ডহেল্ড। সাকিব খানকে ক্যামেরায় তোলা কেমন অভিজ্ঞতা ছিল এক শব্দে? এক শব্দে তো বলা খুবই আপনি বলেন, সমস্যা নেই। অ্যামেজিং। অ্যামেজিং। বাংলাদেশের কোন পরিচালককে নিয়ে কাজ করতে চান? মেজবাহুর রহমান সুমন। যদি সিনেমাটোগ্রাফার না হতেন তাহলে কি হতেন? আই থিঙ্ক কম্পিউটার ইঞ্জিনিয়ার। সেম হিয়ার। সিনেমার জন্য এখন পর্যন্ত সবচেয়ে পাগলামি কি করেছেন? এরকম কোনো কিছু মনে পড়ছে না। কাজের মধ্যে আপনি কেমন, চুপচাপ নাকি পারফেকশনিস্ট? আই থিঙ্ক চুপচাপ, যদি আমার ক্রু এটা স্বীকার করবে না। Okay. শেষ প্রশ্ন, আপনি কাজের বাইরে কেমন ক্যামেরাম্যান? মোবাইল দিয়েও শট নেন নাকি ফোন অফ থাকে? কম ছবি তুলি। কম ছবি তোলেন। ওকে, এখন আমরা চলে যাব গুগলের কাছে। গুগল মামা আপনার কাছে বেশ কিছু ইন্টারেস্টিং কোশ্চেন করেছে। এক লাইনে তাহসিন রহমান হচ্ছে? ক্যামেরাম্যান। ও নাইস। সিডনিতে থাকা অবস্থায় দেশের যে জিনিসটা সবচেয়ে বেশি মিস করতেন? ফ্যামিলি। তাহসিনের 5টি বাকেট লিস্ট? 5টি। ফার্স্ট অফ অল আমি বলবো ওয়ার্ল্ড ট্যুর। সেকেন্ড শুটিং সামওয়্যার ভেরি রিমোট। বাকেট লিস্ট 5টা তো ফিল আপ করা ডিফিকাল্ট। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ক্যামেরার সাথে তাহসিনের সম্পর্কটা কেমন? মধুরই বলতে চাই আমি। আসলে কি মধুর? মাঝে মাঝে তো ডেফিনেটলি না, যখন যেটা অ্যাচিভ করতে চাই ওটা যদি না হয় হচ্ছে না তখন। তাহসিনের জীবনে 3জন মানুষ যারা তাহসিনের জীবনকে বদলে দিয়েছে? ডেফিনেটলি মাই ওয়াইফ, আর তারপরে যদি বলতে হয় আমার মা ডেফিনেটলি একজন থাকবেন, আর দ্য ডিরেক্টরস আই ওয়ার্ক উইথ। তাহসিনের প্রিয় স্ট্রিট ফুড কি? আই থিঙ্ক ফুচকা। ফুচকা? ও সেম পিঞ্চ। শুটিং এর বাইরে তাহসিন সবচেয়ে বেশি সময় কাটান? আই থিঙ্ক মুভি দেখেই। মুভি দেখে। বউকে যে কথা সামনাসামনি বলতে পারেননি? আরো কঠিন প্রশ্ন, এখন বলে দেন। আই থিঙ্ক উই আর ভেরি ফ্রেন্ডলি, আমরা কথা শেয়ার করি সব সময়। তাহসিনের জীবনের প্রথম ক্যামেরা? 5D Mark II। ওকে। তাহসিনের প্রিয় 5টি সিনেমা, যে কোনো 5টি সিনেমা প্রিয় বললেই হবে। প্রিয় 5টি সিনেমার মধ্যে থাকবে বার্ডম্যান, রেভেনেন্ট। আমি ইনারিতোর অনেক বড় ফ্যান, সো ইনারিতো সিনেমা থাকবে। রিসেন্টলি দেখা সিনেমাগুলোর মধ্যে থাকবে, আমি সিনেমার নাম মনে রাখতে খুবই, আর রিকেলম ফর ড্রিম, গডফাদার। ওকে। আমি যতদূর জানি তাণ্ডব, তুফানের ইন্সপিরেশন কিছু ছিল গডফাদার থেকে, ভিজুয়াল ইন্সপিরেশন। হ্যাঁ, যেহেতু এটা একটা মাফিয়া স্টোরি, সো সেহেতু। ওকে। বেস্ট ফিল্ম মেকার হিসেবে কাকে চুজ করবেন, রায়হান রাফি আর নুহাস হুমায়ুন? দুজনেই তো আমার খুবই পছন্দের। আই থিঙ্ক রাফি উইল বি দ্য থিয়েটার গাই অ্যান্ড নুহাস উইল বি দ্য ওটিটি অর ওয়েব। বাট দুজনেই দুই প্ল্যাটফর্মেই সমানভাবে দাপট। আর টিভিসির জন্য যদি বলি, আদনান আল রাজীব আর অমিতাভ রেজা চৌধুরী? আবারও বিপদে ফেলার মতো প্রশ্ন। দুজনেই অসম্ভব ভালো নির্মাতা। অমিতাভ ভাই ইজ ওয়ান অফ মাই মেন্টরস। সো টিভিসি, টেকনিক্যাল টিভিসি হলে সেটা আদনান আল রাজীব, আর ন্যারেটিভ হলে সেটা অমিতাভ ভাই। ওকে, এখন আমরা চলে যাচ্ছি আমাদের চিটচ্যাট সেগমেন্টে। টাইট শিডিউলে কি কখনো ক্যামেরার পেছনে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ার মতো অবস্থা হয়েছিল? হচ্ছে। তুফান বা তাণ্ডবে হয়েছে? না, তুফান বা তাণ্ডবে হয়নি, মানে বাট মাঝে মাঝে 36 ঘন্টাও চলে যায় একটানা, সো তখন। সেটে কখনো কাউকে প্র্যাঙ্ক করা হয়? আমি ওভাবে কখনো করিনি। নিজে প্র্যাঙ্কের শিকার হয়েছেন? না, মনে হয়। কোনটা বেশি কঠিন, বইয়ের প্রোফাইল পিকচার তুলে দেওয়া নাকি প্রোডাক্ট শুটিং? ডেফিনেটলি বইয়ের প্রোফাইল পিকচার তুলে দেওয়া।
যদি নিজের জীবনের একটি বিজ্ঞাপন বানাতেন তাহলে স্লোগান কি হতো? কিপ ইট সিম্পল। Keep it simple. জীবনের সবচেয়ে বাজে বা পাগলাটে একটা ফ্রেম কখন তুলেছেন? আই থিঙ্ক নেভি শুটিং এর সময়। Okay. অনেক চ্যালেঞ্জিং ছিল। অনেক চ্যালেঞ্জিং ছিল ওটা, হ্যাঁ। কখনো এমন হয়েছে আপনি শট নিচ্ছেন কিন্তু মনে মনে ভাবছেন এটা তো কাটতেই হবে পরে? সবসময় মনে হয় এটা। সবসময় মনে হয়, তারপরেও কেন নিচ্ছেন? যে যদি কখনো এডিটর ইউজ করে। ওকে। কোনো প্রজেক্ট শুরুর আগে মনে হয়েছিল এটা তো পুরো ডুববে, কিন্তু পরে হিট হয়ে গিয়েছে? না, ওরকম মনে হয়নি, বাট ডাউট ছিল কিছু প্রজেক্টে। বাট কোনটায় ডাউট ছিল? এটা বলা যাবে না অন ক্যামেরা। ওকে। কখনো এমন হয়েছে আপনি ক্যামেরার রেকর্ড বাটন অন করেননি আর সবাই বলছে ওকে এটাই বেস্ট টেক? হ্যাঁ, হয়েছে। কোনটায়? আই থিঙ্ক তাণ্ডবেই হয়েছে। তাণ্ডবেই? হ্যাঁ, ক্যামেরা ম্যানুফ্যাকচার মানে সাউন্ড করেছে, বাট ক্লিক আওয়াজটা হয়েছে, বাট আসলে রেকর্ড হয় নাই। কোনো একটা দৃশ্য আমার ঠিক মনে নাই, বাট হওয়ার পরে সেটা আবার নিতে হয়েছে। সিডনিতে থাকার সময় অদ্ভুত খাবার কি খেয়েছেন যেটা এখনো দুঃস্বপ্নে আসে? এরকম কিছু ভাবে খাইনি, কারণ সিডনির ফুড খুবই সিম্পল। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্টে, যেখানে দুষ্টু কোকিল ওয়ান্টস টু নো। মানে আপনার ফেসবুকে দুষ্টু কোকিলরা দুষ্টু মিষ্টি কমেন্ট করেছে, সেগুলাই আমরা এখন পড়বো, আর আপনি তাদের রিপ্লাই দিবেন। ওকে, সো এখানে তিনজনের ছবি আপনাদের, রায়হান রাফি, আমাদের মেগাস্টার সাকিব খান, অ্যান্ড নান আদার দেন তাহসিন রহমান। এখানে কমেন্ট এসেছে, ব্রো আপনাকে আর সাকিব খানকে তো সিবলিং লাগতেছে। এটা করছে হচ্ছে নাসের। আমি তো রিপ্লাই দিছি যে আমরা তো মেলায় হারানো ছোট ভাই। মানে সেটাই মনে হচ্ছিল আসলে। আরেকজন কমেন্ট করেছে, দুইজন ক্যামেরার পিছনের সুপারস্টার, একজন মেগাস্টার। ডেফিনেটলি রাফি ইজ ওয়ান অফ দ্য সুপারস্টার ক্যামেরার পিছনে। দুইজন বলেছে, আপনাকেও বলেছে? আমি সুপারস্টার বলতে নারাজ। এই ছবিটা নিয়ে আমার একটা কমেন্ট আছে, আমি কমেন্টটা পড়েছেন, আমারও মনে হচ্ছে আপনার ফেস দেখে মনে হচ্ছে যে কি কেমন খেললাম একটা লুক যদি হয় সেটা আপনি এই ফেসে করে, এই ফেসে আছে। এটা কি আসলে এই ফেস নিয়ে ছিল? না না, এটা শুটিং এর পরে আমাদের এটা লাস্ট শট ছিল তাণ্ডবের। তো এরপরে আমরা ফ্লাইটে করে, আমার ফ্লাইট ছিল একটু পরে, তো আমি খুবই তাড়াহুড়োর মধ্যে ছবিটা তুলে চলে গেছিলাম। তাড়াহুড়ায় কি খেললাম কেমন হলো একটা পোস্ট। ওকে, নেক্সট কমেন্ট, হুসাম পিকটা দেখে বলল, আম্মা দেখো মামা ডান্স করছে। হুসাম হচ্ছে কি আমার বোনের একমাত্র ছেলে। ওকে, তা ওর মনে হয় যে আমি নাচতেছি দেখে। নেক্সট কমেন্ট, দারুণ কাজ করেছেন আপনি তুফানে, আমি এরকম এত সুন্দর কাজ বাংলাদেশে আর কোনো সিনেমাতে দেখি নাই। আশা করি সামনে আপনার কাছ থেকে আরো সুন্দর সুন্দর কাজ দেখতে পাবো। বাংলাদেশে অনেক ভালো ভালো কাজ হয়েছে। আমাদের খসরু ভাই হাওয়া করছেন, রাশেদ ভাই আয়নাবাজি করছেন। আই থিঙ্ক ডেফিনেটলি সামনে আরও বড় বড় কাজ হবে, এবং ইনশাল্লাহ আমিও ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করব। ডেফিনেটলি। আনাল রাজীব লিখেছে, বুঝছি অস্ট্রেলিয়াকে মিস করতেছো বিকজ এখানে সব গতানুগতিক হচ্ছে। আদালত রেফার করছে যে বাংলাদেশে সবসময় একই টাইপের কাজ হয়, ওটার জন্য। আর ছবিটা অস্ট্রেলিয়াতে তোলা আমার রুমমেটদের সাথে। আপনি কি রিপ্লাই দিতেন আসলে? রিপ্লাই দিলে এরকম কোনো রিপ্লাই নাই আমার কাছে। নেক্সট কমেন্ট, নিশা সওদাগর ও তার বন্ধুরা নায়িকাকে কিডন্যাপ করে নায়কের আসার অপেক্ষার মাঝে কিঞ্চিত ফটো সেশন। সিফা তুমি ভালো হয়ে যাও, আমি কিন্তু ভিলেন না। নেক্সট কমেন্ট, বিদেশি ডিওপি স্যার ইন বাংলাদেশ। আই থিঙ্ক এটা তৌহিদ ভাই করছে। হ্যাঁ, তৌহিদ ভাই আমার রুমমেট ছিল অস্ট্রেলিয়াতে। আমি তো বিদেশি না, আমি তো বাংলাদেশি। আপনার কাজের মানের কথা হয়তো বা বলেছেন উনি। একজন লিখেছে, আন্টি কল দিলে কলটা রিসিভ করিস, একদিন মাদার্স ডেতে পিক আপলোড দিয়া লাভ নাই, বড় হও। মার কি কল দিলে রিসিভ করা হয় না? ওই শুটিং এ থাকলে ডেফিনেটলি একটু দেরি হয়, তো সেটা মনে হয় অমিত নোটিস করছে। নেক্সট, খুব মডেলিং করো তাই না? কে লিখছে? রাকা। না, রাকা এত মোটা হয়ে মডেলিং করা যাবে না।
আপনি আবার লিখেছেন আমি লেজার ট্রিটমেন্ট অ্যাড করব। আপনি কি লেজার ট্রিটমেন্ট করতে চাচ্ছেন? না, একদমই না। লাস্ট কমেন্ট, আপনার একটা ছবিতে ক্যাপশন দিয়েছেন, A lot of people in Facebook have complained that they actually don't know how I look. This is my pretty face for you guys. সেইখানে কমেন্ট এসেছে, We prefer the nude photography. এটা হচ্ছে আসিফ ভাই, উনি আরবো ভাইরাসের গিটারিস্ট, ওয়ান অফ মাই ফেভারিট হিউম্যান। আসিফ ভাই, এটা ইটস নট হ্যাপেনিং। আপনার দর্শক এবং জনতা নিতে পারবে না এই ছবি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ইট ওয়াজ সাচ এ নাইস প্লেজার। আপনার থেকে সিনেমার বাইরের, আমরা সিনেমা দেখি কিন্তু সিনেমার বাইরে যে কত কাজ হয়, কত কিছু আছে, সেটা আশা করি দর্শকরা অনেক কিছু জানতে পেরেছে আপনার মাধ্যমে। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে তাণ্ডব, তুফান বা যে কোনো মুভি নিয়ে যদি বলতেন যে পাইরেসি রোধে আসলে আমাদের কি করা উচিত, অ্যান্ড আপনার কাজ নিয়ে আপনি যদি বলতেন। পাইরেসি রোধে যেটা আমরা বলতে চাই যে দেখেন, আমরা তো আসলে অনেকটা সময়, অনেকটা এফোর্ট, অনেক মানুষ, আমাদের একটা ইন্ডাস্ট্রি ডিপেন্ড করে, এটার অনেক মানুষের জীবিকা এটার সাথে জড়িত। সো পারতপক্ষে এটা ওভাবে দেখা না গেলেও, এটা আমার টিমে অনেক মানুষ আছে, তারপর লাইটিং টিম বলেন, বলেন, সবার সাথেই কিন্তু এই পাইরেসি যখন হয়, যখন একটা সিনেমার ক্ষতি হয়, তাহলে এই ক্ষতিটা কিন্তু খালি প্রডিউসারের হয় না, এটা ফুল এফেক্টটা আমাদের উপরেও এসেও পড়ে, এবং এটার সাথে আমাদের দেশের মানুষের যারা জড়িত আছেন তাদের উপরেও এফেক্টটা পড়ে। তো এটা এই ক্ষতি করে আসলে দর্শক হয়তো সাময়িক একটা আনন্দ পান, বাট এই ক্ষতি আমি দর্শকদের অনুরোধ করবো যে এটা পাইরেসি কপি না দেখে ওনারা যদি প্রপার ওয়েতে দেখেন, তাহলে ইন্ডাস্ট্রিটাও আরেকটু ডেভেলপ হয়, এবং এই ইন্ডাস্ট্রি যদি ডেভেলপ হয় তাহলে আমরাও ভবিষ্যতে ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো। অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমি সবসময়ের মতো আপনাদের জন্য স্পেশাল গেস্টকে নিয়ে পরবর্তী শোতে হাজির হব। ততদিন পর্যন্ত কিন্তু ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আল্লাহ হাফেজ।